হরমুজ প্রণালীতে মাইন বসাচ্ছে ইরান। প্রতিপক্ষের জাহাজ যাওয়ার চেষ্টা করলেই হামলার হুমকি। রেকর্ড পরিমাণ জ্বালানি তেল বাজারে ছাড়ার প্রস্তাব আইইএ এর। বাড়তি তেল নেওয়ার প্রবণতা থামছেই না। রফতানি পণ্যের ব্যবস্থাপনা ভেঙে পড়ার শঙ্কা। চট্টগ্রাম বন্দর থেকে চলছে ডিজেল, এলএনজি, এলপিজি খালাস। ঈদের আগে সেমাই তৈরির ব্যস্ততা। বগুড়ার চিকন ও লাচ্ছা সেমাইয়ের কদর দেশ জুড়ে। বাজার সম্প্রসারণে সহযোগিতার আশ্বাস জেলা প্রশাসনের। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে রেলওয়ের প্রস্তুতি। লাইন কোচ সংস্কারে ব্যস্ততা। লক্কর বাস ঘষে মেজে প্রস্তুত করার অভিযোগ। ফিটনেসবিহীন গাড়ি বন্ধের দাবি। এবং মজুদ বাড়ায় কুষ্টিয়ায় নিম্নমুখী ধান ও চালের দাম। খাজানগর মোকাবে কেজিতে কমেছে 2 থেকে 7 টাকা। বাজারে ইতিবাচক প্রভাব পড়ার আশা ব্যবসায়ীদের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি ফরহাদুর রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সামনে রেখে বৈঠকে বসেছে বিএনপির সংসদীয় দল। এই মুহূর্তে সংসদ ভবনের সামনে আছেন রিপোর্টার ইমরুল হাসান। সরাসরি যাচ্ছি তার কাছে। মধ্যে শুরু হবে বিএনপির এই সংসদীয় দলের বৈঠকটি। আজকের এই বৈঠকটি খুবই গুরুত্বপূর্ণ হিসেবে ধরা হচ্ছে, কারণ এই বৈঠক থেকে নির্ধারণ করা হবে সংসদের উপনেতা কে হবেন। ধারণা করা হচ্ছে যে সিনিয়র কোনো মন্ত্রী বা সিনিয়র দলের কোনো সিনিয়র নেতা, সেটা খন্দকার মোশাররফ হোসেন হতে পারেন বা মির্জা ফখরুল ইসলাম আলমগীর হতে পারেন। তবে আরও দুটি গুরুত্বপূর্ণ পদ এখানে নির্ধারণ করা হবে। আজকে স্পিকার কে হচ্ছেন এবং ডেপুটি স্পিকার কে হচ্ছেন। যদিও ডেপুটি স্পিকার পদে প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীকে বিএনপির তরফ থেকে অফার করা হয়েছে, কিন্তু জামায়াত ইসলামী বিষয়টি এখনও পরিষ্কার করেনি, তারা এখনও সাড়া দেয়নি। সেক্ষেত্রে বিএনপি আসলে জামাত যদি সাড়া না দেয়, বিএনপি তার দলের পক্ষ থেকে বা তার দলের জোটের অন্য কোনো শরিককে এই পদটি দেয় কিনা, সেই বিষয়টি একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়। আজকে কয়েকটি নাম আমরা শুনতে পাচ্ছি এখন পর্যন্ত। মাহবুবুদ্দিন খোকন বা দলের জোটের বিএনপির জোটের অন্যতম শরিক বিজেপির আন্দোলনের রহমান পার্থ, তিনি হতে পারেন। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু যে রেওয়াজ অনুযায়ী আগের সংসদের স্পিকার উনি সংসদের প্রথম অধিবেশনের উনি সভাপতিত্ব করেন, সেক্ষেত্রে যেহেতু বর্তমান গত সংসদের স্পিকার উনি পদত্যাগ করেছেন, ডেপুটি স্পিকারও কারাগারে আছেন, সেই ক্ষেত্রে সংসদের প্রথম অধিবেশনটিকে সভাপতিত্ব করবেন, সেই বিষয়টি আজকে নির্ধারণ হতে পারে। আমরা যদি জানতে পারছি যে সিনিয়র পার্লামেন্টারিয়ান হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন উনি হয়তো সভাপতিত্ব করতে পারেন। তো এছাড়া আরও কিছু বিষয় আজকের বৈঠকে সিদ্ধান্ত হবে, যে সংসদীয় স্থায়ী কমিটির গুলা কীভাবে গঠিত হবে, সেই বিষয়গুলোতে আজকে সিদ্ধান্ত হতে পারে। এবং বেলা 1টার সময় চিফ হুইপের তরফ থেকে একটি আনুষ্ঠানিক ব্রিফিং করা হবে। সেই ব্রিফিংয়ের পরে আমরা জানতে পারবো যে এখানে আনুষ্ঠানিকভাবে আর কি আলোচনা হলো। সংসদ ভবনের সামনে থেকে সহকর্মী ইমরুল হাসান। হরমুজ প্রণালীতে মাইন বসাচ্ছে ইরান। প্রতিপক্ষের জাহাজ যাওয়ার চেষ্টা করলে হামলার হুমকি দিয়েছে আইআরজিসির নৌবাহিনী। মাইন না বসাতে ইরানকে হুঁশিয়ারি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে তিনি জানান, মাইন না সরালে তেহরানের পরিণতি ভয়াবহ হবে। এদিকে মধ্যপ্রাচ্য সংঘাতে সরবরাহ সংকট মোকাবেলায় ইতিহাসে সবচেয়ে বেশি মজুদ তেল বাজারে ছাড়ার প্রস্তাব দিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা আইইএ। সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালে এমন খবর প্রকাশের পর বুধবার আবারও ঊর্ধ্বমুখী হয় অপরিশোধিত জ্বালানি তেলের দাম। শুধু ব্যক্তিগত গাড়িতেই নয়, উৎপাদনমুখী শিল্পে জড়িত যানবাহনেও মিলছে না দরকারের মতো জ্বালানি। এমন দাবি করে ব্যবসায়ীরা বলছেন, এভাবে চললে ভেঙে পড়তে পারে তৈরি পোশাক, ওষুধসহ নিত্যপণ্যের সরবরাহ ব্যবস্থাপনা। বিপর্যয় এড়াতে তাই অগ্রাধিকার ভিত্তিতে উৎপাদনমুখী খাতে জ্বালানি সরবরাহ নিশ্চিত করার তাগিদ অর্থনীতিবিদের। এমএস আরিফিনের রিপোর্ট। ফিলিং স্টেশনে যেমন ব্যক্তিগত গাড়ির অপেক্ষা, তেমনি ডিপোতে অপেক্ষায় থাকছে পণ্যবাহী যানবাহন। রেশনিং পদ্ধতিতে দৈনিক 70 থেকে 220 লিটার পর্যন্ত তেল পাচ্ছে পিকআপ, কাভার্ড ভ্যান, ট্রাক। জ্বালানি তেলের এই বেঁধে দেওয়া সীমায় বিপাকে পড়েছেন উৎপাদনকারীরা। জ্বালানি অভাবে আমরা সবগুলো ট্যাঙ্কার চালাতে পারছি না, ফলে আমাদের
মিল্ক সংগ্রহ ব্যাহত হচ্ছে এবং আমরা ডিস্ট্রিবিউটর ঠিকমতো করছি না। যেই পরিমাণ গাড়ি দরকার, যে পরিমাণ ফকলিফট মুভমেন্ট করা দরকার, এক্ষেত্রে আমাদের কাজগুলো অনেক ব্যাহত হচ্ছে। জটিলতায় পড়েছে ওষুধ শিল্প। ওষুধ পৌঁছাতে চাহিদা মতো মিলছে না জ্বালানি। ভোক্তা পর্যায়ে যাওয়ার পূর্বে যে কেমিস্ট শপ আছে, এখানে পৌঁছাতে গেলে তো পরিবহন ছাড়া পারবেন না। উৎপাদনমুখী কারখানার বয়লার ও জেনারেটর চালু রাখতে দিনে অন্তত 500 লিটার ডিজেল সরবরাহ করতে ফিলিং স্টেশনগুলোকে নির্দেশনা দিতে বিদ্যুৎ ও খনিজ সম্পদ বিভাগে চিঠি দিয়েছে বিজিএমইএ। ফেডারেল ব্যাংক মৌখিক নির্দেশ দিয়েছে, হ্যাঁ তাদের এইসব সার্টিফিকেট নিয়ে আসলে তাদেরকে 500 লিটার পর্যন্ত তেল দেওয়া যেতে পারে। দুঃখের বিষয় হলো ওইসব ফেডারেল ফার্মে রিজার্ভ তেলে নাই। সরকার যাতে খুব শর্ট সময়ে দিয়ে শুনদি যাতে আমাদের প্রবলেমগুলো সলভ করে। এই অবস্থায় উৎপাদনমুখী শিল্পে অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি সরবরাহ নিশ্চিতে জোর দিচ্ছেন অর্থনীতিবিদরা। এটা যদি একটা লম্বা সময়ের জন্য যদি হয়, তাহলে তো অবশ্যই এটা আমাদের উৎপাদন, আমাদের প্রতিযোগিতার সক্ষমতা, আমাদের রপ্তানি এগুলোর উপরে একটা নেতিবাচক প্রভাব ফেলবে। এদিকে আমদানি অব্যাহত রাখা সহ দেশের সব ডিপোতে নিয়মিত তেল পাঠানো হচ্ছে বলে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। জ্বালানি সরবরাহের খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর নাখালপাড়ায় আছেন সহকর্মী অন্তরা সেন। তেল পাম্পের খবর জানবো সরাসরি তার কাছ থেকে। চলতি মাসে জ্বালানি সংকটের কোনো আশঙ্কা না থাকার কথা সরকার জানালেও জনগণের মনে কিন্তু নেই স্বস্তি। এই কারণে কিন্তু এই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পাম্প থেকে তারা তেল সংগ্রহ করছেন। আমি এই মুহূর্তে আছি নাখালপাড়ার সেনাবাহিনী পরিচিত ট্রাস্ট ফিলিং স্টেশনের সামনে। আমি যদি দেখাই, এখানে কিন্তু দীর্ঘ লাইন রয়েছে বাইক আর গাড়ির। এই যে লাইন, এটি কিন্তু জাহাঙ্গীর গেট ছাড়িয়ে মহাখালী যে ব্রিজ রয়েছে সেটি পর্যন্ত কিন্তু পৌঁছেছে। কেউ সেহরির পর চলে এসেছেন তেল সংগ্রহ করার জন্য, কেউ বা তারও আগে থেকে এসে অপেক্ষা করছেন। তাদের বেশ কয়েকজনের সাথে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি, তেল পেতে কিন্তু তারা 3 থেকে 4 ঘন্টা কমপক্ষে অপেক্ষা করতে হচ্ছে। কোনো সময় এই অপেক্ষা কিন্তু আরও দীর্ঘ হচ্ছে। তবুও কিন্তু তারা কাঙ্ক্ষিত তাদের যে লক্ষ্য, গন্তব্য, যে ফিলিং স্টেশন পর্যন্ত কিন্তু তারা পৌঁছাতে পারছে না। আমরা এখানে পাম্প কর্তৃপক্ষের সাথেও কিন্তু কথা বলেছি। তারা জানিয়েছেন যে অন্য স্বাভাবিক যে দিনের তুলনায় কিন্তু বর্তমানে 3 থেকে 4 গুণ বেশি কিন্তু তাদের এরকম সার্ভিস দিতে হচ্ছে। কিছু কিছু সময় তাদের তেলের মজুদ শেষ হয়ে গেলেও কিন্তু লাইন শেষ হচ্ছে না। এখানে জানিয়ে রাখি, যারা বাইকার আছেন তারা 3 লিটার, আর যাদের প্রাইভেট কার কিংবা গাড়ি আছে তারা কিন্তু 10 লিটার পর্যন্ত অকটেন আর পেট্রোল সংগ্রহ করতে পারছেন। আর যারা রাইড শেয়ারিং বাইকার আছেন তারা কিন্তু আবার 5 লিটার পর্যন্ত নিতে পারছেন। 5 লিটার পর্যন্ত নিতে হলে কিন্তু তাদের অবশ্যই কিছু শর্ত পূরণ করতে হবে। তাদের কিন্তু প্রমাণ দিতে হবে যে তারা রাইড শেয়ার করেন। এই ছিল আমার কাছে তেলের পাম্প থেকে সর্বশেষ খবরাখবর। তেল পাম্পের খবর জানাচ্ছিলেন সহকর্মী অন্তরা সেন। এবার বন্দর বাণিজ্যের খবর। দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে চট্টগ্রাম বন্দরের জলসীমায় অবস্থানরত 14টি জাহাজ থেকে 60,000 টন ডিজেল, 41,000 টন এলপিজি এবং 2,47,000 টন এলএনজি সহ অন্যান্য জ্বালানি খালাস চলছে। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম নগরীর পতেঙ্গা উপকূলের ডলফিন জেটিতে অবস্থান নিয়ে ডিজেল খালাস করছে সিঙ্গাপুর থেকে আসা জাহাজ লিয়ান হু। এতে আমদানি করা 30,000 মেট্রিক টন ডিজেল রয়েছে। ঠিক তার পাশে অপর জেটিতে 27,204 মেট্রিক টন ডিজেল খালাস করছে এমটি শিউচি নামের আরেকটি জাহাজ। এর বাইরে আগামী বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে চট্টগ্রাম বন্দরে আসবে প্রতিটিতে 30,000 মেট্রিক টনের বেশি ডিজেল বোঝাই এসপিটি থেমিস, রাইফেলস সামুরাই, চ্যাং হ্যাং হং 2 নামের আরও অন্তত 3টি জাহাজ। এই জ্বালানি সরবরাহটাকে নিরবিচ্ছিন্ন রাখার জন্য বন্দর কর্তৃপক্ষ এই ধরনের জ্বালানিবাহী জাহাজগুলোকে দ্রুত বাংকারিং দিয়ে পণ্যের সরবরাহটাকে নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।
চট্টগ্রাম বন্দরের তথ্য অনুযায়ী বঙ্গোপসাগরে মহেশখালী এবং কুতুবদিয়া এলাকায় অবস্থান নিয়ে 41,500 মেট্রিক টন এলপিজি খালাস করছে দুটি জাহাজ। এছাড়া 1,26,000 মেট্রিক টন আমদানিকৃত এলএনজি খালাস করছে আল জোর এবং আল জাসিয়া নামে আরও দুটি জাহাজ। অবশ্য 2-1 দিনের মধ্যে চট্টগ্রাম বন্দরে আসবে লুসাইল এবং আল গালাইল নামে আরও দুটি জাহাজ, যেখানে রয়েছে 1,25,000 মেট্রিক টন এলএনজি। জাহাজ বার্থিংয়ের সঙ্গে সঙ্গে যাতে দ্রুততম সময়ের মধ্যে এটি যাতে খালাস করা হয়। অবশ্য চট্টগ্রাম বন্দরে 40,000 মেট্রিক টন ফার্নেস অয়েল খালাস অবস্থা রয়েছে। দুটি অয়েল ট্যাঙ্কার ক্রুড অয়েল বাহী দুটি জাহাজের অবস্থান রয়েছে চট্টগ্রাম বন্দরের জলসীমায়। জ্বালানি তেল মজুদ আছে, 1 মাসের থাকার উচিত এবং আনুমানিক এরকম সময়ের মজুদ আছে। এরপরে আবার এখন নতুন নতুন জাহাজ আসতেছে। চট্টগ্রাম বন্দরে বহির্নোঙরের পাশাপাশি পতেঙ্গার গুপ্তখাল এবং ডলফিন জেটিতে খালাস হয় বিদেশ থেকে আমদানি করা সব ধরনের জ্বালানি। গুপ্তছড়াঘাট, ডলফিন ঘাটে যেসব জাহাজ ভিড়ছে সেসব জাহাজ থেকে দ্রুত তেল খালাস করে বাজারে নেওয়ার নির্দেশনা দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ তার স্টেক হোল্ডারদের। চট্টগ্রামের পতেঙ্গা থেকে কমল দে, সময় সংবাদ। দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম। এ দফায় ভরিতে সর্বোচ্চ 3,266 টাকা বেড়েছে। গেল 3 দিনে বেড়েছে 9,798 টাকা। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস জানায়, দেশের বাজারে প্রতি ভরি 22 ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে 2,68,214 টাকা। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি 2,56,025 টাকা, 18 ক্যারেটের 2,19,458 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 1,79,159 টাকায় বেচাকেনা হচ্ছে। দেখছেন এ সময়ের বাণিজ্য। ঈদ সামনে রেখে বগুড়ায় বেড়েছে সেমাইয়ের চাহিদা। গতবারের তুলনায় এবার চিকন ও লাচ্চা সেমাইয়ের দাম সহনীয় পর্যায়ে রয়েছে। শাহাদুল ইসলামের ক্যামেরায় আব্দুল আওয়ালের রিপোর্ট। হাতের জায়গা দখল করে নিয়েছে আধুনিক যন্ত্রপাতি, কারিগরের সুনিপুণ দক্ষতায় তৈরি হচ্ছে চিকন ও লাচ্চা সেমাই। বগুড়া ব্রেড বিস্কুট অ্যান্ড কনফেকশনারি মালিক সমিতির তথ্য মতে জেলায় প্রতি বছর ঈদের বাজারে অন্তত 250 কারখানায় প্রায় 17,000 টন লাচ্চা সেমাই উৎপাদন হয়। এসব সেমাই উত্তরাঞ্চল ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট সহ দেশের সব জেলায় যায়। এজন্য রাত দিন সেমাই তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। গরুর দুধ থেকে এখানে আমাদের ঘি তৈরি করে আমরা লাচ্চাটা সেই ঘি দিয়ে আমরা লাচ্চা ভাজি। মান খুবই ভালো, যার জন্য আমাদের মালিক থাকতেছে। 1200 টাকা থেকে 1300 টাকা কেজির মধ্যে বিক্রি হচ্ছে, আর ডালজা ভাজা লাচ্চার সময় 250 থেকে 300 টাকা কেজির মধ্যে বিক্রি হচ্ছে। এদিকে সেমাই ব্যবসার সঙ্গে জড়িতদের সব ধরনের সহযোগিতার আশ্বাস জেলা প্রশাসকের। আমাদের প্ল্যান আছে, আমরা ওনাদেরকে প্রশিক্ষণ দেব, পাশাপাশি ওনাদেরকে অ্যাওয়ারনেস বিল্ড আপের জন্য আমরা ওনাদেরকে ডাকবো, ডেকে ওনাদের সাথে আমরা করব, একটা ওয়ার্কশপ টাইপের করব, যাতে করে ওনারা এই বিষয়গুলো অবগত হন এবং আরও বেশি পরিচ্ছন্নভাবে এই কাজগুলি করেন। জেলার অন্তত 2,500 মানুষ লাচ্চা সেমাই উৎপাদনের কাজে নিয়োজিত। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। মজুদ বাড়ায় কুষ্টিয়ায় নিম্নমুখী ধান ও চালের দাম। বিস্তারিত জানাতে এই মুহূর্তে খাজানগরে আছেন সহকর্মী SM রাশেদ। যাচ্ছি তার কাছে। কুষ্টিয়ায় যে খাজানগরে যে চালের মিলগুলো রয়েছে সেই চালের মিলগুলোতে কিন্তু ধানের দাম কম এবং প্রচুর পরিমাণে চাল মজুদ থাকার কারণে এই চালের মান এবং প্রকারভেদে কিন্তু কমেছে 2 থেকে সর্বোচ্চ 6 টাকা পর্যন্ত। তবে কুষ্টিয়ার যে মিল মালিক যারা আছে তারা আমাদেরকে জানিয়েছেন যে মূলত এই যে খাজানগরে যে আড়ত রয়েছে সেই আড়তের সাথে কিন্তু খুচরা বাজারে প্রায় 4 থেকে 5 টাকা ডিফারেন্স হয়ে যাচ্ছে বিভিন্ন কারণে। তবে এখানকার যেভাবে প্রশাসনের পক্ষ থেকে কুষ্টিয়ার যে খাজানগরের চাল মিলগুলো রয়েছে সেই চাল মিলগুলো যে মজুদ যেভাবে সরকারি সংস্থাগুলো যেভাবে মজুদদারি এগুলো এখানে তারা নজরদারি রাখে, ঠিক একইভাবে যদি যারা সারা বাংলাদেশে যারা বিশেষ করে রাজধানীতে যারা চালের ব্যবসা করে তাদের যে গোডাউন এবং সংরক্ষণাগার রয়েছে সেগুলো যদি এই সরকারিভাবে যদি তারা মনিটরিং করে তাহলে কিন্তু চালের বাজার এভাবেই থাকবে বলে আমাদেরকে জানিয়েছেন কুষ্টিয়ার মিল মালিকেরা। কারণ কুষ্টিয়ার মিল মালিকরা জানিয়েছে কুষ্টিয়ার যে মিলগুলোর প্রচুর পরিমাণে চাল কিন্তু এখন পর্যন্ত মজুদ রয়েছে, কারণ ইতিমধ্যেই কিন্তু সারা বাংলাদেশ
বাংলাদেশে চালের বাজার 2-1 দিনের ভিতরে এর প্রভাব পড়বে বলে আমাদেরকে জানিয়েছেন কুষ্টিয়ার মিল মালিকেরা। তবে কুষ্টিয়া জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন যে কুষ্টিয়ার যে খাজানগর রয়েছে সেই খাজানগরে যাতে কোনো মিল মালিক থেকে শুরু করে যাতে কোনো আড়তদার এবং কোনো ব্যবসায়ী যাতে সিন্ডিকেট করে চালের দাম বৃদ্ধি করতে না পারে সেই বিষয়ে কিন্তু তারা নজরদারি রাখছে বলে আমাদেরকে জানিয়েছেন। এবং কুষ্টিয়া খাদ্য যে কর্মকর্তা আছে তিনি আমাদেরকে জানিয়েছেন যে মূলত কুষ্টিয়া যেহেতু 160টির মতো অটো রাইস মিল রয়েছে এবং হাস্কিং মিল রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন এবং এই হাস্কিং মিলগুলোতে তারা নিয়মিত মনিটরিং করছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো কুষ্টিয়া আজকে বাসমতি চাল ছিল 85 টাকা এবং মিনিকেট চাল বিক্রি হয়েছে 67 থেকে 68 টাকা। তো কুষ্টিয়া খাজানগর থেকে চালের দাম নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম কুষ্টিয়া থেকে। ঈদ সামনে রেখে ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে প্রস্তুতি নিচ্ছে রেলওয়ে পশ্চিমাঞ্চল। রেলপথ সংস্কার, রেল ক্রসিং ও কোচ মেরামত কাজ চলছে দ্রুত গতিতে। বিস্তারিত মওদুদ রানার রিপোর্টে। রেল লাইনের কোথাও স্লিপার ভাঙা, আবার কোথাও নেই স্লিপারের ক্লিপ। উঁচু নিচু আঁকাবাঁকা লাইনে রয়েছে পাথরের ঘাটতিও। এ দশা পশ্চিমাঞ্চল রেল লাইনের। গত বছরে রেলের লাইন ভেঙেছে অন্তত 250 স্থানে। বেড়েছে রেল লাইনচ্যুত হওয়ার ঘটনা, কমেছে ট্রেনের গতি। শুধু তাই নয়, 1 কিলোমিটার রেলপথে 59টি জয়েন্ট থাকে, অথচ এসব জয়েন্টে 236টি নাটবল্টু থাকার কথা থাকলেও আছে মাত্র 189টি। আব্দুলপুর থেকে আপনার হলো চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত একটু ঝাঁকুনিটা বেশি হয় এবং ভাঙ্গা মাঝে মধ্যে পাওয়া যায়। ট্রেনের ভিতরকার এবং বাহিরকার এবং পরিবেশ সব দিক থেকে একদম বাজে একটা অবস্থা, প্রচুর ঝাঁকায় ট্রেন। স্লিপারগুলো অনেক সময় নাট বল্টু বারবার গাড়ি যাওয়ার সময় ধাক্কা খায়, নষ্ট দোকান থেকে খসে যায়, অনেক সময় খসে পড়েও যায়, সেক্ষেত্রে গাড়ির দুর্ঘটনা আসতেও পারে, বলা যাবে না। এজন্য ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে লাইন মেরামত সহ সব ধরনের প্রস্তুতি নিচ্ছে রেল বিভাগ। কিছু স্লিপার নষ্ট হয়েছে, পর্যায়ক্রমে আসছে, আমরা আস্তে ধীরে লাগাচ্ছি। ঈদকে কেন্দ্র করে আমাদের রেলপথ রক্ষণাবেক্ষণের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়। রেলটা যেটা, সে রেলের বয়স অনেকগুলো অতিক্রান্ত হয়ে গেছে, ইকোনমিক লাইফ শেষ হয়ে গেছে। রেলগুলো প্রতিস্থাপন করা হবে। পশ্চিমাঞ্চল রেলপথ রয়েছে 1900 কিলোমিটার আর চলাচল করে 120টি ট্রেন। এছাড়া ঈদ উপলক্ষে পার্বতীপুর জয়দেবপুর রুটে 2 জোড়া স্পেশাল ট্রেন চলবে। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। এদিকে নাটোরের ওয়ার্কশপগুলোতে লক্কর ঝক্কর বাস মেরামতে ব্যস্ত শ্রমিকরা। ঈদ যাত্রা নিরাপদ করতে সড়ক মহাসড়কে ফিটনেসবিহীন বাস চলাচল বন্ধের দাবি জানিয়েছে যাত্রী ও বাস চালকরা। আল মামুনের তথ্য ও রোকনুজ্জামানের ছবিতে রিপোর্ট। ঈদ সামনে রেখে নাটোরের ওয়ার্কশপগুলোতে লক্কর ঝক্কর বাস মেরামতে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। জেলার শহরতলির হরিশপুর এলাকার বিভিন্ন ওয়ার্কশপে ফিটনেসবিহীন অন্তত 100 যাত্রীবাহী বাস মেরামত করা হচ্ছে। 25 রোজার মধ্যেই কাজ শেষ করে মালিকদের কাছে হস্তান্তরের আশা শ্রমিকদের। ঈদ মৌসুম হলে আমাদের কাজের চাপ আসলে অনেক হয়। এই গাড়িগুলো আমাকে ঈদের 5-7 দিন আগে ডেলিভারি করতে হবে। সব সময় ঈদের আগে গাড়িগুলা চাই যে একটু ভালো করে রাখি, যাতে মানুষের সমস্যাটা না হয় রাস্তার। ঈদযাত্রা নিরাপদ করতে সড়ক মহাসড়কে ফিটনেসবিহীন বাহন চলাচল বন্ধের দাবি যাত্রী ও বাস চালকদের। ভালো গাড়ির ব্যবস্থা যেন করে, লোকজন যেন নিরাপদে যাতায়াত করতে পারে। অনেক দুর্ঘটনার সম্মুখীন হতে হয়। গাড়ি আমরা সুষ্ঠুভাবে পরিচালনা করব যাতে মানুষ ঠিক মতন গন্তব্যস্থলে পৌঁছাতে পারে। যানজট নিরসনে পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছে হাইওয়ে পুলিশ। আমরা চেকপোস্ট স্থাপনের মাধ্যমে অত্র থানা এলাকায় যেন কোনো ফিটনেসবিহীন গাড়ি বা লক্ষ্যজনক বাস যেন না চলতে পারে বা ওভারলোড না নিতে পারে, সে আইনগত ব্যবস্থা আমরা গ্রহণ করতেছি। বাস মিনিবাস মালিক সমিতির হিসেবে প্রায় 1 লাখ মানুষ বিভিন্ন জেলা থেকে নাটোরে ঈদ করতে যান। সময় সংবাদ, নাটোর। বিশ্ববাজারে চাল, ভুট্টা ও চিনির দাম বাড়ছে, তবে মধ্যপ্রাচ্য সংঘাতের মধ্যেও স্থিতিশীল রয়েছে গমের দাম। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শীঘ্রই শেষ হওয়ার আশায় বিশ্ববাজারে স্থিতিশীল অবস্থানে গমের দাম। সপ্তাহ ব্যবধানে দাম 3.35% বেড়ে বুশেল প্রতি দাঁড়িয়েছে $5.85। চাহিদা বাড়ায় ঊর্ধ্বমুখী চালের বাজারও। সপ্তাহ ব্যবধানে প্রতি 100 পাউন্ডের দাম 4.5% বেড়েছে। কিছুটা ঊর্ধ্বমুখী ভুট্টার দামও। সপ্তাহ ব্যবধানে প্রতি বুশেলের দাম 0.95% বেড়ে দাঁড়িয়েছে $4.35।
বাড়ছে চিনির দামও। সপ্তাহ ব্যবধানে প্রায় 3.23% বেড়ে প্রতি পাউন্ডের দাম দাঁড়িয়েছে 14 সেন্টে। ইয়ানু শিফাত, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বাড়তি তেল নেওয়ার প্রবণতা থামছেই না। রফতানি পণ্যের ব্যবস্থাপনা ভেঙে পড়ার শঙ্কা। চট্টগ্রাম বন্দর থেকে চলছে ডিজেল, এলএনজি, এলপিজি খালাস। ঈদের আগে সেমাই তৈরির ব্যস্ততা। বগুড়ার চিকন ও লাচ্ছা সেমাইয়ের কদর দেশ জুড়ে। বাজার সম্প্রসারণে সহযোগিতার আশ্বাস জেলা প্রশাসনের। এবং ঈদযাত্রা নির্বিঘ্ন করতে রেলওয়ের প্রস্তুতি। লাইন পথ সংস্কারের ব্যস্ততা। লক্কর ঝক্কর বাস ঘষে মেজে প্রস্তুত করার অভিযোগ। ফিটনেসবিহীন গাড়ি বন্ধের দাবি। এই ছিল এই সময়ের বাণিজ্যে। এরপর দুপুর 12টার সময় সংবাদের সঙ্গে থাকবেন অর্জিতা শেজিন। ধন্যবাদ ফরহাদ। দুপুর 12টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।